সেই ঠাকুর মশাই বললেন, ওঠো নরোত্তম, তুমি আমাদের গ্রামে অজ্ঞান হয়ে পড়েছিল, আমি তোমাকে চেতন ঘটালাম। এই যে একটু গরম দুধ, এই দুধটুকু পান করে নাও, তারপর তুমি আবার বৃন্দাবনে যাও। নরোত্তম বললেন, কে আপনি ঠাকুর মশাই? আমি আমি এই গ্রামেরই একজন ব্রাহ্মণ। না, আমি দুধ খাবো না, আমি দুধ খাবো না, আমি বৃন্দাবনে যাব। আরে বাবা, বৃন্দাবন কি পালিয়ে যাচ্ছে? তুমি 3 দিন ধরে কিছু খাওনি, 3 দিন ধরে কিছু খাওনি, রাজপুত্র হয়ে চলেছ খালি পায়ে বৃন্দাবনের পথে। আপনি জানবেন কি করে? আমি সব জানি। এই একটু গরম দুধটা পান করে না, এসো আমি তোমাকে কোলের মধ্যে বসিয়ে পান করিয়ে দিচ্ছি। এইবার সেই পণ্ডিত মশাই নরোত্তমকে কোলের মধ্যে বসিয়ে দুধ পান করালেন। বাহ, কি সুস্বাদু দুধ! আমি রাজপুত্র, অনেক দুধ খেয়েছি, কিন্তু এত সুন্দর দুধ কোনোদিন পাইনি। সেই পণ্ডিত মশাই বললেন, শোনো নরোত্তম, আমাদের গ্রামে এরকম দুধ পাওয়া যায়। যাও, তুমি বৃন্দাবনের পথে যাও, আর আমি তোমাকে আটকাবো না। এইবার নরোত্তম চলেছে বৃন্দাবনের পথে। বৃন্দাবনের
কেন এসেছো? নরোত্তম বললেন, আমি বৃন্দাবনে এসেছি গভীরভাবে সাধনা করবার জন্য। বাহ! কিন্তু নরোত্তম, আমি তো তোমাকে দীক্ষা দিতে পারবো না, কারণ যতদূর আমি তোমার মুখে শুনেছি আমার দুই জ্যাঠামণি রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা তোমাকে স্বপ্নে দর্শন দিয়েছে। কাজেই তাদের কৃপা যখন তুমি আগে পেয়েছো, আমি তোমাকে দীক্ষা দিলে পরে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হয়ে যাবে। আমি তো তোমাকে দীক্ষা দিতে পারবো না নরোত্তম। এই রূপ সনাতনের সমকক্ষ কোনো বৈষ্ণব আচার্যের কাছে তোমাকে দীক্ষা নিতে হবে। শোনো, এই রূপ সনাতনের সমকক্ষ একজন বৈষ্ণব আচার্য বৃন্দাবনে বিরাজ করছে। তিনি হলেন লোকনাথ গোস্বামী। তার চরণে তুমি শরণাপন্ন হও। এইবার নরোত্তম লোকনাথ গোস্বামীর চরণে শরণাপন্ন হও। লোকনাথ গোস্বামী পাদ বললেন, শোনো নরোত্তম, সহজ কথা সহজ করে বলাই ভালো। আমি আজ পর্যন্ত কাউকে দীক্ষা দিইনি, আর আজকেও বলছি আমি কাউকে দীক্ষা দিব না। আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না নরোত্তম। আমি সংকল্প করেছি আমি কাউকে দীক্ষা দেব। তুমি এই দীক্ষার ব্যাপারে আমার কাছে আর পিড়াপিড়ি করবে, আমাকে আর পিড়াপিড়ি করবে। নরোত্তম মনে মনে চিন্তা করছে, এই গুরুদেবের চরণে আমি শরণাপন্ন হই। আমি চেষ্টা করবো এমন সেবা করার, উনি যদি আমায় দীক্ষা দেন ভালো কথা, যদি দীক্ষা না দেন পরজন্ম পর্যন্ত আমি ওনার জন্য অপেক্ষা করব, কিন্তু অন্য কারোর কাছে আমি যাব না। এইবার নরোত্তম কি করছে দেখুন, লুকিয়ে লুকিয়ে গুরু সেবা করছে, নিজেকে সমর্পণ করে দিলেন সেই গুরুদেবের চরণে। লুকিয়ে লুকিয়ে নরোত্তম গুরু সেবা করছে। কি রকম? গুরুদেব যে বাগান থেকে ফুল তুলে আনেন কৃষ্ণ সেবার জন্য, সেই বাগানে গিয়ে আগে থেকে ফুল তুলে মন্দিরে রেখে দেন, তুলসী পত্র চয়ন করে এনে মন্দিরে রেখে দেন, যাতে পুজো করতে সুবিধা হয়। গুরুদেবের জামা কাপড় কেচে ধুয়ে ঝুলিয়ে রাখেন। গুরুদেবের অজান্তেই তার সেবা করে চলেছে। এবার লোকনাথ গোস্বামী তিনি তো বুঝতে পারছেন না কে সেবা করছে, তাই তিনি বারবার বিরক্ত হচ্ছেন। তিনি কারোর কাছে সেবা চান না, সেই জন্য কিন্তু তিনি কাউকে দীক্ষা দেন না। কিন্তু নরোত্তম লুকিয়ে লুকিয়ে তার সেবা করে চলেছে। এইবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নরোত্তম লক্ষ্য করল। লোকনাথ গোস্বামী তিনি যখন বাঁধে যান, মলত্যাগ করতে যান, সূর্য ওঠার আগে কিন্তু তিনি বাঁধে যান, যমুনায় স্নান করে আনন্দে বসে যান। তাই যেহেতু সূর্য ওঠার আগেই উনি বাঁধে যান, কোনো কোনো দিন হয়তো তীরে উঠতে গিয়ে মলের উপর পাটা পড়েছে, দাঁড়া ঝিমঝিম করে ওঠে, আবার যমুনায় স্নান করে আসে, আবার হয়তো তীরে উঠতে গিয়ে মলের উপর পা পড়ে যায়, আবার স্নান করে আসে। এইরকম করে মাঝের মধ্যে 2-3 বার স্নান হয়ে যায়। নরোত্তম মনে মনে চিন্তা করছে, এইটা তো ঠিক না, বয়স্ক মানুষ মাঝের মধ্যে 2-3 বার করে স্নান হয়ে যাচ্ছে, এটা তো ঠিক না। এইবার নরোত্তম গুরু সেবা করছে কিভাবে? লোকনাথ গোস্বামী যখন কোথাও মলত্যাগ করছে, উনি চলে যাওয়ার পরেই সেইখানে নরোত্তম এসে নিজ হাতে সেই মল পরিষ্কার করে, নিজের হাতে সেই মল পরিষ্কার করে। এবং এটা একদিন না, দিনের পর দিন যখন এই সেবা করছেন, একদিন লোকনাথ গোস্বামী তিনি চিন্তা করলেন, আগে তো মাঝের মধ্যে আমার মলের উপর পা পড়ে যেত, কিন্তু এখন তো সেরকম কিছু হচ্ছে না, তাহলে কি এটাকে পরিষ্কার করছে? আর এই মল যদি শ্রীনাথ ঠাকুরের ভক্ষণ করে, এইরকম করে পরিষ্কার করে দেওয়ার কথা
তাই লোকনাথ গোস্বামী একদিন বাক্সে যাওয়ার পর যমুনায় স্নান করে তিনি একটা গাছের আড়ালে লুকিয়ে রয়েছেন এটা কে সেবা করছে দেখবার জন্য। যখন তিনি গাছের আড়ালে লুকিয়ে পড়লেন এমন সময় তিনি দেখলেন সেইখানে এসে নরোত্তম নিজ হাতে সেই মল পরিষ্কার করছে। নিজের হাতে মল পরিষ্কার করছে নরোত্তম। লোকনাথ গোস্বামী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, ছুটে এসে নরোত্তমকে জড়িয়ে ধরলেন। ওরে নরোত্তম, আজ পর্যন্ত আমি কাউকে দীক্ষা দিইনি। কেন জানিস? আমি যদি কাউকে দীক্ষা দিই সে আমার সেবা করবে, আর সেবা করলে আমি তার কাছে ঋণী হয়ে যাব। এই জন্য আমি কাউকে দীক্ষা দিই না। কিন্তু তুই আমার কাছে দীক্ষা না নিয়ে এমন ভাবে তুই আমার সেবা করলি। ওরে নরোত্তম, আমি তো তোর কাছে এমনি এমনি ঋণী হয়ে গেলাম। তুই আমায় জন্মে জন্মে এইবার নরোত্তম যখন এইভাবে সেবা করেছে গুরুদেব, লোকনাথ গোস্বামী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, ছুটে এসে নরোত্তমকে জড়িয়ে ধরে, ওরে নরোত্তম, আজ পর্যন্ত আমি কাউকে দীক্ষা দিইনি, কিন্তু আজকে আমি বললাম তুই হলি আমার প্রথম এবং শেষ শিষ্য। নরোত্তম গুরুদেব
তিনি যখন বৃন্দাবনে রয়েছে তুমি তার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা করো। জানো তো এই হরিদাস স্বামী তিনি হলেন তানসেনের গুরু। সম্রাট আকবরের রাজসভার যে গায়ক তানসেন, তার গুরু হচ্ছেন হরিদাস স্বামী। তানসেনের গুরু বলে একদিন সম্রাট আকবর বলেছিল যে তোমার গুরুদেবকে এনে গান করাতে গেলে কত টাকা দিতে হবে? তখন তানসেন বলেছিল যে আপনি আমাকে টাকা দিয়ে টাকার বিনিময়ে গান শুনতে পারেন, কিন্তু আমার গুরুদেব টাকার বিনিময়ে আপনাকে গান শোনাবেন না। উনি মনে করেন ওনার গান শুধু ভগবানের জন্য, তাই উনি ওনার